নমস্কার শ্রোতা বন্ধুরা। আজ ২৬শে অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ। সকাল থেকেই হু হু করে উত্তরের বাতাস বইছে। আকাশ পরিষ্কার, চারিদিক রোদ ঝলমল করছে। এই সুন্দর দিনে আপনাদের সকলকে অডিও ভিজুয়াল বুকস বাই অপর্ণা চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাই। ধারাবাহিকভাবে আমি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের প্রথম ডায়েরি স্মৃতির রেখা পড়ে শোনাচ্ছি। ভালো লাগলে বন্ধুরা একটা লাইক করবেন, কমেন্টস করে জানাবেন কেমন লাগলো, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকতে ভুলবেন না। আসুন আমরা শুনি স্মৃতির রেখার। সকালে নায়েবের সঙ্গে গেলাম কমলাকুণ্ডু। বেশ ঘোড়া ছুটিয়ে সকালের হাওয়ায় রঞ্চুর ক্ষেতের পাশ দিয়ে দিয়ে গেলাম। কয়েকদিনের জড়তাটা কেটে গেল। খেতে খেতে জব পেকেছে, পাকা ফসলের সুগন্ধ চারধার থেকে পাওয়া যাচ্ছে। কখনো আমি ঘোড়া ছোটাই, কখনো নায়েব মহাশয় ঘোড়া ছোটান। ফুলকিয়ার সীমানা ছাড়িয়েই জঙ্গল থেকে একটা বুনো মহিষ বার হলো। সেটার মূর্তি দেখেই আমি বললাম, এটা মারতে পারে, ঘোড়া ঘোড়ান মশাই। খুর দিয়ে মাটি খুঁড়ে সেটা শিং নেড়ে লাল চোখে আমাদের দিকে চাইতে লাগলো। যদি তেড়ে মারতে আসে? দুজনে ঘোড়া ফিরিয়ে চালিয়ে খানিকটা এসে আবার দাঁড়িয়ে গেলাম। ততক্ষণ মহিষটা চলে গিয়েছে। তারপর আমরা ঘোড়া ফিরিয়ে কমলাকুণ্ডু পৌঁছলাম। খুব রোদ চড়েছে। কলবলিয়াতে স্নান করতে গেলাম। ঠান্ডা জলে নাইতে নাইতে ভাবছিলাম, ওই আমাদের গ্রামের ইছামতি নদী। আমি একটা ছবি বেশ মনে করতে পারি। এই রকম ধুধু বালিয়াড়ি পাহাড় নয়, শান্ত ছোট স্নিগ্ধ ইছামতির দুপার ভরে ঝোপে ঝোপে কত বনকুসুম, কত ফুলে ভরা ঘেটুবন, গাছপালা, গাংশালিকের বাসা, সবুজ তৃণাচ্ছাদিত মাঠ, গায়ে গায়ে গ্রামের ঘাট, আকন্দ ফুল। গত ৫০০ বৎসর ধরে কত ফুল ঝরে পড়ছে, কত পাখি কত বনঝোপ আসছে যাচ্ছে। স্নিগ্ধ পাটাশ্যাওলার গন্ধ বার হয়, জেলেরা জাল ফেলে। ধারে ধারে কত গৃহস্থের বাড়ি, কত হাসি কান্নার মেলা। আজ ৫০০ বছর ধরে কত গৃহস্থ এলো, কত হাসিমুখ শিশু প্রথম মায়ের সঙ্গে নাইতে এলো। কত বৎসর পরে বৃদ্ধাবস্থায় তার শ্মশান শয্যা হলো ওই ঠান্ডা জলের কিনারাতেই, ওই বাঁশবনের ঘাটের নিচেই। কত কত মা, কত ছেলে, কত তরুণ তরুণী সময়ের পাষাণবর্ত বেয়ে এসেছে গিয়েছে মহাকালের বিথি পথ বেয়ে। ওই শান্ত নদীর ধারে ওই আকন্দ ফুল, ওই পাটাশ্যাওলা, বনঝোপ, ছাতিম বন। এদের গল্প লিখব, নাম হবে ইছামতি। সন্ধ্যার পর কমলাকুণ্ডু থেকে বেরুলাম। দিব্যি জ্যোৎস্না উঠেছে, বালুর উপর চকচকে জ্যোৎস্না। জয়পালের নৌকাতে পার হতে হতে বড় ভালো লাগছিল আর ভাবছিলাম, আজ বৃহস্পতিবার। এই জ্যোৎস্নায় আমাদের দেশে দাড়িঘাটের পুলের কাছ দিয়ে এ সময় হাট করে কেউ হয়তো ফিরছে। রাত্রিরে কারা মাছ ধরছে, রাজু সিং জাল সমেত ধরে নিয়ে এলো, ছেড়ে দিলাম। তারপর ফিনকি ফোটা জ্যোৎস্না রাত্রে কাশবনের মধ্যে দিয়ে আমি ও নায়েব পাশাপাশি ঘোড়া ছুটিয়ে এসে সীমানার কাছে যেখানে ওবেলা মহিষ দেখেছিলাম ওখানে এলাম। মনে হলো দূরে আমার বাড়ি। এই জ্যোৎস্না ওঠা সন্ধ্যায় মার সঞ্চিত হাঁড়ি কলসিগুলো পড়ে আছে জঙ্গল ভরা ভিটেতে। মার হাতের সজনে গাছটা এই ফাগুন দিনে জঙ্গলের মধ্যে ফুলে ভর্তি হয়ে উঠছে। কেউ দেখছে না, কেউ ভোগ করছে না। হরিরায়ের জমিটুকু নেবার কথা মা যখন সইমাকে অনুরোধ করেছিলেন, তখন তিনি জানতেন না যে ছেলে তার ঘর কোনো গেরস্থ গোছের ছাপোষা গেয়েও মানুষ হবে না। সে দেশে দেশে, বহু দূরে, বহু সমাজে, পাহাড়ে পর্বতে, ঘোড়ায়, স্টিমারে, ট্রেনে
সারা জগতের অধিবাসী হয়ে বেড়াবে। জীবনের যাত্রাপথের সে হবে উৎসাহী উন্মত্ত পথিক, পথের নেশাতেই ভোর। মা ছিলেন গৃহলক্ষ্মী। এ দরিদ্র ঘরে বিবাহ হওয়া পর্যন্ত এসে অল্প সাজিয়ে গুছিয়ে চালিয়ে গিয়েছেন। সেই চাল ভাজা, সেই সব। ঘরকন্যা সাজাবার বুদ্ধি যেমন মেয়েদের থাকে, তার বেশি তারা কিছু জানে না, বোঝেও না। মাও ছিলেন তেমনি। মা চিরদিন ওই বাঁশবনের ঘাটে, তেঁতুলতলায় শান্ত জীবনযাত্রা সংকীর্ণ ছোট গণ্ডির মধ্যেই কাটিয়ে গিয়েছেন। সে জীবনের বাইরে তিনি অন্য কোনো জীবনের সন্ধানও জানতেন না। তাই তার সজনে গাছ পোতা, হরিরায়ের জমি নেবার পরামর্শ, বিয়ে না করতে চাওয়ায় সংসার উল্টে গেল এই ভেবে কান্না, যেন সত্যই তাঁর সংসার উল্টেই গেল। তাঁর সংসার, আমার সংসার নয়। মাথার উপরের নক্ষত্র জগতের দিকে চেয়ে দেখলাম, এই জীবন ওই পর্যন্ত বিস্তৃত। কত এরকম জ্যোৎস্না রাত্রি, কত এরকম যাওয়া আসা, কত জীবনানন্দ। যে যাই ভাবুক, আমি দৃঢ় বিশ্বাস করি, শুধু বিশ্বাস বলে নয়, যেন দেখতেও পাই, হাজার হাজার বছর পরে ওই আমার শৈশব আনন্দ ভরা ভিটের মতো আর কোনো দেশে জন্মে অপূর্ব আনন্দ ভরা শৈশব যাপন করব। পৃথিবী মায়ের বুকে নতুন হয়ে ফিরে আসব। সে যাক, দুর্বল দৃষ্টি লোকে ভাবে আমি হয়েছি থিওজফিস্ট। জীবন ভোগ করতে হলে হৈ হৈ করে কাটিয়ে দিলে ভোগ হয় না, চাই চিন্তা, ধীর চিন্তা। গভীর চিন্তাতে জীবন রহস্যের গভীর অনুভূতি হয়। সেই ছেলেবেলায় এই ফাল্গুনে বেল কুড়োনো, চড়ক গাছ খেলা, সেই মা, জেঠিমা, ন্যাড়া, ভরত, সে জীবন শেষ হয়ে গিয়েছে। সেই চাঁপা পুকুরের ধার, সেই যে কাদের বাড়ি বেড়াতে গেলাম, সেখানেও আজকার মতো জ্যোৎস্না উঠেছে। সে জীবনও শেষ হয়ে গিয়েছে। আমায় দূরে যেতে হবে, বহু দূর। তাহলে ভারী চমৎকার জীবনের উপভোগ হবে। জ্যোৎস্না রাত্রি ফুজিশান পর্বতে, কি প্যারিসের কোনো বুলডারের ধারে, কি সমুদ্রের ওপর জাহাজে, কি ইজিপ্টের লুক্সার, কি কোণারকের মন্দিরের মধ্যে, মিউরিয়া মরুভূমির উপরে, এই সব ভাবি। 1 মার্চ 1928। কাল সন্ধ্যার পর ভাবলাম, দোল পূর্ণিমা রাত্রে ঘোড়ায় বেড়াতে হবে। খুব বেলা গেলে বেরিয়ে রামজোতের বাগানের কাছে যেতেই জ্যোৎস্না উঠে গেল। রামচন্দ্র সিংয়ের সঙ্গে কথা কয়ে বড় কুণ্ডিটার ধার দিয়ে নির্জন কাশ জঙ্গলের পথে ঘোড়া চালিয়ে দিলাম। খুব জ্যোৎস্না উঠেছে, নির্জন। বহুদূর পর্যন্ত কেউ কোথাও নেই, শুধু কাশ জঙ্গল আর জলের ধার। লোধাইটোলার জঙ্গল পেরিয়ে জলাটার ওপর বড় সুন্দর জ্যোৎস্না পড়েছে। খানিকক্ষণ ঘোড়া ইচ্ছামতো ছেড়ে দিয়ে বসে রইলাম। তারপর খুব জোরে ঘোড়া চড়ে ফিরে এলাম। আজ পূর্ণিমার রাত্রি। সারাদিন ভীষণ পশ্চিমা বাতাস বয়েছে, এখনও সমানে বইছে। ধুলো বালিতে চারধার ভরপুর। পূর্ণিমার জ্যোৎস্না বালি ধুলোর পর্দায় ম্লান করে দিয়েছে। ঘোলা খোলা জ্যোৎস্না। সামনের ধুধু কাশবনগুলো জ্যোৎস্নায় অদ্ভুত দেখাচ্ছে। হাওয়ায় নুয়ে নুয়ে পড়েছে। বহুদূর জঙ্গলে আগুন লেগেছে। সেদিকের আকাশটা রাঙা হয়ে উঠেছে। আর মাঝে মাঝে দাউ দাউ করে লকলকে আগুনের শিখা খুব উঁচু হয়ে আকাশটাকে লেহন করতে ছুটছে। বাংলাদেশের শান্ত দৃশ্যের কাছে এই নির্জন বাত্যাক্ষুব্ধ ধুধু জ্যোৎস্না ভরা মাঠ জঙ্গলের দৃশ্য, ওই বনের আগুন, এই ধুলো ভরা আকাশ কি অদ্ভুত মনে হয়। 6 মার্চ 1928। রামবাবুর ঘোড়াটা চড়ে বড় আরাম পাওয়া গেল। কাল বৈকালে
পরশু রামপুরের মাঠে একেবারে সোজা কদমচালে চলে গেল। আজ তেলির সাক্ষী দিতে নওগাছিয়া হয়ে এলাম। কি সুন্দর! লক্ষ্মীপুরের ধাপটার কাছে এসে দেখি রূপলাল সবে ধাপটা পার হচ্ছে, লোকারাচামার মোট নিয়ে পিছনে। ঘোড়াটা হু হু করে উঁচু পাটটার উপর উঠে গেল। কি সুন্দর কদমই ধরলে! এরকম ঘোড়া চড়া কখনো হয়নি। এ কয়দিন বেশ হলো। নওগাছিয়া ইদারার কাছে ঘোড়া জল খেলে, তারপর একেবারে রামবাবুদের গোলা, তারপর ভাগলপুরে এসেই চণ্ডীবাবুদের বাড়ি এলাম। অনাদিবাবুর সঙ্গে গল্প করলাম। সন্ধ্যা হয়ে এসেছে। মনে হলো এই পাশের পথটা। পিসিমা জল নিয়ে প্রথম এলো। আমি বাবার সঙ্গে কলকাতা থেকে সেই প্রথম এলাম। দেখতে দেখতে কতকাল হলো। গোয়েঠের কথাটা ভালো লাগে। Those who cannot hope about a future life are already dead in this life. সন্ধেবেলা অনিলবাবু উকিলের সঙ্গে মুকুন্দ দাসের যাত্রা শোনা গেল। 14 মার্চ 1928। আজ ভগু সিংয়ের জাহাজে বিকেলের দিকে ভাগলপুর থেকে বেরিয়ে সন্ধ্যার পূর্বে এলাম মহাদেবপুর ঘাট। মেঘান্ধকার সন্ধ্যা। মুকুন্দ, মাগব, পুরন, ছোটু সিং এবং শিবজি ও রূপলাল এই কয়জন সঙ্গে। অন্ধকারের মধ্যে ঘোড়া চালিয়ে আসতে সাহস না পেয়ে আস্তে আস্তে এলাম। বালির চরে আসতে না আসতে অন্ধকার হয়ে গেল। বাঁ ধারে পর্বতের জঙ্গলে আগুন জ্বলছে। গঙ্গার ঘড়িয়ালগুলো আমাদের পায়ের শব্দে হুড়ুম হুড়ুম করে জলে নেমে গেল। আমি নেমে হেঁটে চললাম। মুকুন্দকে বললাম, গল্প বলো। সে গল্প আরম্ভ করে দিলে। খানিকটা এসে দিগ্ভ্রম লাগলো বালির চরের ওপরে। কত ঘন অন্ধকার যে, দুহাত তফাতের মানুষ দেখা যায় না। আমার বড় লণ্ঠনটা জেলে নিয়ে তবু অনেকটা সুবিধে হলো। মুকুন্দ বললে, রাক্ষসের আলো জ্বলছে। এদেশে আলেয়াকে রাক্ষসের আলো বলে। কত ভূতের গল্প হলো। দেবতার ব্যথায় এই রকম লিখতে হবে যে, কোনো উন্নততর গ্রহের জীবেরা অসীম শূন্য বেয়ে দূর গ্রহের উদ্দেশ্যে যাত্রা করে, পথও হারিয়ে যায়। অসীম শূন্য বেয়ে অসীম অন্ধকারে তাদের যাত্রা। দুর্জয় সাহসী পায়োনিয়ার্স। 15 মার্চ 1928। আজ বিকেলে ঘোড়া করে পরশুরাম কাছারি এলাম। কুলিরা আগেই রওনা হয়ে গিয়েছিল। মুনেশ্বর ধরে বেঁধে একজন কুলিকে শেষে জোগাড় করে তাকে দিয়ে টেবিল চেয়ার পাঠালে। আমি একটু বেলা গেলেই রওনা হলাম। কাল ইম্পিরিয়াল লাইব্রেরি থেকে কনরাডের বইখানা পাঠিয়ে দিয়েছে। আজ সেইটা পড়ছিলাম। আজকাল ইসমাইলপুর কাছারিটা বড় সুন্দর লাগে। দুবলি ঘাসের ফুল, কন্টিকারির বেগুনি ফুল, বনমূলোর ফুল, আকন্দের ফুল। বৈকালে আজ বেড়াতে গেলাম। খেতে খেতে পাকা শস্যের গন্ধ। কাটনি মজুরেরা ফসল কাটছে। কাছারির ওপর দিয়ে দুবেলা মেয়ে মানুষেরা যাচ্ছে। সকালটা বেশ লাগে। কি অদ্ভুত দুপুরটা! দুপুর রোদে ঝাউ ও কাশবন যেন কোনো রহস্যের গভীর মায়াজবনিকায় ঢাকা থাকে। কত অসম্ভব আর আজগুবি চিন্তা মনে নিয়ে এসে ফেলে। বিহারের ওই সুদূর প্রসারী প্রান্তর, দূরের রৌদ্রে ধোঁয়া ধোঁয়া অস্পষ্ট নীল পাহাড় দুটো, পীরপৈতির পাহাড় শ্রেণী, দিলবরের খুবড়ির পিছন দিয়ে রামবাবুদের বাসার পিছন দিয়ে একেবারে এতমাদপুরের কাছারির দিকে বিস্তৃত থাকে। বড় মৌন রহস্যময় মনে হয় এই খর রৌদ্র প্লাবিত চৈত্র দুপুর। আস্তে আস্তে রণপাল মণ্ডলের ক্ষেতের কাছে জঙ্গলটার সামনেই দেখলাম জমাদার আসছে পরশুরামপুর থেকে। বললে কুলিরা সব পৌঁছে গিয়েছে। জঙ্গলটার কি সোদা সোদা গন্ধ।
বার হয়ে লোধাইটোলার ধাপটার উপরে উন্মুক্ত প্রান্তর, দূরের পাহাড়, হুহু উন্মুক্ত হাওয়া, আবার সেই পাকা ফসলের গন্ধ। আহ, এই জীবন! ভাবছিলাম সেই কতদিন আগে পিসিমা এলো ঠাকুরমাদের পাশের পথটা দিয়ে। আমি ও বাবা এসেছি মামার বাড়ি থেকে, পিসিমা কঞ্চিঘাটে। সেই সব দিনগুলো। ন্যাড়ার বাবা এখনও কালীডাঙ্গা লাভবড়পুর করে বেড়াচ্ছে, আর আমাদের বাংলার গাছে গাছে ফুল ফুটেছে, কচি পাতা গজিয়েছে, কোকিল ডাকছে, কাঞ্চন ফুল গাছ আলো করেছে। অবসন্ন গ্রীষ্মবেলায় ঝোপে ঝোপে সুমিষ্ট বনফুলের বাস। বেলের পাতা, চড়কের ঢাক, গোষ্ঠবিহার, কোকিলের কুহু, পাপিয়ার মন মাতানো সুর, রামনবমী। অন্ধকার হবার সঙ্গে সঙ্গে বালিতে পড়লাম। রাজু সিং এপারেই দাঁড়িয়েছিল, জল পার করে ঘোড়া নিয়ে গেল। দুবে এসে অনেক দুঃখ করতে লাগলো যে সে তার মেয়ের বিয়ে জমাদারের সঙ্গে দেবে না, তবুও কেন নায়েব তার জন্যে পীড়াপিড়ি করছে। 20 মার্চ 1928। পরশুরাম কাছারিতে অনেক দিন পরে বাস করছি। সেই প্রথম ভাগলপুরে এসে হেমন্তবাবুর আমলে কিছুদিন ছিলাম বটে। তারপর সেই একবার এসে বস্তির মধ্যে ঘরটায় ছিলাম। অনেক দিন পরে এখানে কিছুদিনের জন্যে বাস করতে এসে বড় ভালো লাগছে। আজ সকালে উঠে দেখি আকাশ মেঘাচ্ছন্ন। বড় মন খারাপ হয়ে গেল। কিন্তু একটু বেলা হলেই মেঘটুকু কেটে খুব কড়া রোদ উঠল, গরমও। গৈফুর তহসিলদারের সঙ্গে গঙ্গায় স্নান করতে গিয়ে স্নিগ্ধ গভীর শীতল জলে অবগাহন স্নান করে বড় আরাম পেলাম বহুদিন পরে। স্নান করতে কেবলই মনে হচ্ছিল আমাদের গাঁয়ের ইছামতির ঘাট থেকে এই সুন্দর স্নিগ্ধ চৈত্র দুপুরে কচি পাতা ওঠা বনঝোপের পাশ কাটিয়ে বাঁশবনের ছায়ায় কোকিলের ডাক শুনতে শুনতে ফিরে আসা। বালি বড় তেতে গরম হয়েছে, পা পুড়ে যাচ্ছে। রাখালবাবু মারা গিয়েছেন শুনে বৈকালে ঘোড়া নিয়ে তাঁর বাড়ি তিনটাঙাতে দেখতে পেলাম। জয়পাল সাধুর বাড়ির কাছে গিয়ে একজন স্ত্রীলোককে জিজ্ঞাসা করলাম, ডাক্তারবাবুর বাড়ি কোথায়? সে কথা বললে না। তারপর একটা লোককে জিজ্ঞাসা করাতে সে রাস্তা বলে দিলে। এর ওর বাড়ির সামনে দিয়ে একটা বাড়ির কাছে এলে একটা ফর্সা মতো ছেলে বললে, ডাক্তারবাবুর বাড়িতে কেউ নেই। সেখানে দেখি মটুকনাথ পণ্ডিত কি করছে। সেই মটুকনাথ যে তৈজির দিন কাছারি গিয়ে কানের পোকা বার করবার জোগাড় করেছিল। ফিরলাম যখন বেলা পড়ে গিয়েছে। বহুদিন দিরায় থাকবার সময় চোখে যখন হঠাৎ এই বড় বড় বট অশ্বত্থ গাছ দেখি, তখন একঘেয়ে কাশঝাউবনের দৃশ্যের সঙ্গে তুলনায় মনে হয় যেন কোন অঙ্গার যুগের পৃথিবী থেকে হঠাৎ উচ্চ বিবর্তনের জগতে এসে পৌঁছেছি। স্নিগ্ধ বৈকাল, ঝোপে ঝোপে পাখি কিচকিচ করছে, আলোকলতা দুলছে। আস্তে আস্তে ঘোড়া চালিয়ে এসে পথের ধারে একটা রোদ পোড়া ঘাসে ভরা মাঠ পেলাম। বড় ভালো লাগলো। মাঠের একটা বড় অশ্বত্থ গাছে নতুন কচি রক্তাভ পাতা গজিয়েছে। অনেক শকুনির বাসা। মাঠে ঘোড়া ছেড়ে দিয়ে দাঁড়িয়ে দেখলাম। এই স্নিগ্ধ বৈকালে আমাদের ইছামতির ঘাটের পথ বেয়ে গ্রামের মেয়েরা সব গা ধুয়ে আসছে। যারা ছিল 20 বছর পূর্বে নববধূ তারা আজ প্রৌঢ়া। জীবনের কত সুখ দুঃখের ওলটপালট হয়ে গিয়েছে। সেই কুল গাছ দেখে এসে বাঁশতলায় বসা, পিসিমার সেই কঞ্চিকাটা বাঁশবন, মায়ের হাতের হাঁড়ি কলসি পোড়া ভিটায় পড়া, মার হাতের পোতা সজনে গাছ। এই স্নিগ্ধ বৈকালে কচি পাতা ওঠা অদ্ভুত ধরনের আঁকাবাঁকা গাছটার সীমারেখার দিকে চেয়ে মন মাতানো কোকিল পাপিয়ার উদাস ডাক শুনতে শুনতে মনে হচ্ছিল
জীবনটা কি অপূর্ব করুণ সঙ্গীত। সন্ধ্যায় পূরবী গৌরী রাগিনীর মতো নির্লিপ্ত নির্বিকার, অথচ চারুশিল্পের চরম দান। বিহারের এই ধুধু উদাস মাঠ প্রান্তর, দূর প্রসারী দিক চক্রবাল, দু একটা পুরনো শিমুল গাছ, রক্ত সূর্যাস্ত, বড় ভালো লাগে। দূরের নীল পাহাড়টা যেন এক মায়ারাজ্যের সীমা এঁকেছে সন্ধ্যা ধূসর পূর্ব আকাশপটে। সারাদিনের খর রৌদ্রদগ্ধ মাটির সোদা সোদা রোদ পোড়া গন্ধ, তারপরেই কলবলিয়া ঠান্ডা জলের গন্ধ। বড় আনন্দ পেলাম আজ। এখানকার জলের গুণ বড় ভালো দেখছি। দুপুরবেলা কমলাকুণ্ডুর কাছারিতে বসে বসে লিখি। খর প্রচণ্ড চৈত্র রৌদ্র। পাশের ঘর যেন আগুনের মতো দাউ দাউ জ্বলে। হুহু পশ্চিমে হাওয়া বয়। আমার খোলা দরজার ঠিক সামনে দূরের ওই কচি পাতা ওঠা শিশু গাছটির দিকে ও তার পিছনকার উঠের পিঠের কুঁজের মতো ধূসর পাহাড়টার দিকে চেয়ে চেয়ে দেখি। কেবল মনে পড়ে এই মধ্যাহ্নে বাংলাদেশের কত অজানা মাঠ, ঘেঁটু ফুলে ভরা, উলু খড়ে ভরা, কত মোটা মোটা গুলঞ্চ লতা দুলনো রাঙা ফুলে ভরা শিমুল গাছ। এ গাছের ও গাছের তলায় যেন বসলাম। অজানা গ্রাম্য পথে, মাঠের ধারের বনে গাছতলায় স্নিগ্ধ ছায়ায় বসতে বসতে পথ হাঁটা। রেলপথ থেকে বহু দূরে সব গ্রাম, কত দরিদ্র পল্লীতে শান্ত নিভৃত জীবনযাত্রা। কত ঘরে কত সুখ দুঃখ, কত বধূ কত কন্যার শান্ত চোখ। 21শে মার্চ 1928। আজকার বেড়ানোটা সবচেয়ে অপূর্ব। কলবলিয়ার পার হয়ে মুকুন্দপুরের পথে বেড়াতে গেলাম। বেলা একেবারে গিয়েছে। বাঁধারে কলবলিয়ার ওপারে সীমানীপুরের দিরাতে সূর্য অস্ত যাচ্ছে। কমলাকুণ্ডু পার হই পথের ধারে বড় বড় শিমুল পাকুড় গাছ, ঘেঁটু ফুলের তেতো গন্ধ, বাঁশঝাড়, কোকিলের ডাক, গ্রামসীমার গাছপালার মধ্যে পাপিয়া ডাকছে। বসন্তের দিনে বেশ লাগে। অজানা পথে আকন্দ ফুল, কচি ওড়া ফুলের মধ্যে দিয়ে ঘোড়া চালিয়ে যেতে এমন লাগছিল। যেতে যেতে একটা গ্রাম পড়ল, লপটুলিয়া, পরে বোচাহি। পথে কীর্তনিয়া বৃন্দাবন হেঁটে আসছে। বললে নাগরা গিয়েছিল কীর্তন করতে। আমি বললাম, রামবাবুর ওখানে? তারপর সে চলে গেল। ক্রমে ডিমহি পেলাম, চৌধুরীটোলা। সেখানটা গিয়ে পথের ডান ধারে একটা সরু মাটির পথ, দুধারে ঘন শিশু গাছের শ্রেণী, ছায়াভরা মাটির গন্ধ। রাস্তা ছেড়ে দিয়ে সেই পথ ধরলাম। একটু দূরে গিয়ে একটা পোড়ো ভিটা মতো, ঘেঁটু ফুলের একেবারে জঙ্গল। ঘেঁটু ফুলের গন্ধে একেবারে ভরপুর। ওদিকে আর একটা বাঁশঝাড়, একটা পাড়া। সেখানটা গিয়ে মনে পড়ল অনেক দিন আগে সেই যে গিয়েছিলাম বাগানগাঁয়ে রাখালি পিসিমার বাড়ি গিয়ে, ওদিকে কোদালার ধারে একটা পুরনো ভিটাতে। সেই কথা মনে পড়ল। ঠিক যেন সেই স্থানটা, এই স্থানটা ঠিক যেন বাংলাদেশ। বিহারে এতদিন পরে বাংলার সাদৃশ্য খুঁজে পেলাম। অনেকক্ষণ দাঁড়িয়ে রইলাম। কোন বিদেশে আছি। আজ আমার দেশে বৃহস্পতিবারের হাট। পঞ্চাননতলা দিয়ে মনো, শ্যামাচরণ দাদা, ফণি কাকা হাট করে ফিরছে। কেউ জিজ্ঞাসা করছে, আজ বেগুনের সের কত? তুমি বুঝি এখন হাট থেকে এলে? আমার মায়ের হাতে পোতা সজনে গাছ, ভাঙা কলসি, হরিরায়ের বিষয়, সেসব থেকে কত দূরে বিদেশে ঘোড়া করে বেড়াচ্ছি। অজানা গ্রামের পথে পথে, অজানা ঘেঁটু ফুলের ঝোপের ধারে ধারে। আমার কি সাজে কলকাতায় আফিসে বসে বদ্ধ হাওয়ায় কাজ? আমার জন্যে এই আকাশ, ওই সূর্যাস্ত, ওই নদী, ওই মুক্ত হাওয়া, স্বাধীনতা, অপূর্ব অপরাহ্ন,
ডেস্কে বসে শুধু লেখবার কাজ আমার নয়। 22শে মার্চ 1928। কাল বৈকালে পরশুরামের দিরায় লপটুলিয়ার এপারে খুব দাঙ্গা হয়ে গেল। দাঙ্গার হৈ হৈ শব্দ কাছারি থেকে শোনা যাচ্ছিল। নারায়ণকে ঘোড়া দিয়ে পাঠানো হলো। খুব ঘোড়া ছুটিয়ে গিয়ে খবর দিলে। আজ সকালে আমি ও নুটু ঘোড়ায় করে জঙ্গলের পথে ইসমাইলপুরে চলে এলাম। 5টার সময় ঘুম থেকে উঠে চেয়ার নিয়ে বারান্দাতে বসলাম। দূরে নীল পাহাড়টার দিকে চেয়ে মনে হলো সুন্দর ইছামতি, আমাদের গ্রাম, এই বৈশাখের সুগন্ধ ভরা প্রভাত, অপরাহ্ন, সেই জামতলা, মাঠ, নদী, ঠাকুরমাদের বেলতলাটা, বেলফুলের গন্ধ, কত দিনের কত আনন্দ। খুব জ্যোৎস্না, বড় সুন্দর লাগলো। 28শে মার্চ 1928। পরশু গেল রামনবমী। বসে বসে ভাবছিলাম, এই দুপুরে এতক্ষণ পা ছড়িয়ে বালির ওপর দিয়ে সব খেতে চলেছে কারা? রাখাল রায়, হরিশ বাড়ুজ্জে, বাবা এরা নন, তাদের পৌত্রের দলেরাই বেশি। সন্ধ্যার সময় বাদাময়রার দোকান খুলবে এই জ্যোৎস্নায়। জীবনটা একটা অবাস্তব রূপকথার কাহিনীর মতো মধুর ও রহস্যময় ঠেকে। তারাভরা আকাশের দিকে চাইলে সেই চাঁপাপুকুরের নিমন্ত্রণ খাওয়ার বাড়ি, আড়ংঘাটার ঠাকুরবাড়ির ছাদ মনে হয়। সমুদয় আকাশ, তারাগুলো অপূর্ব রহস্য ঘেরা মনে হয়। কাল গেল 1 এপ্রিল। সেই 1 এপ্রিলের শান্তোজ্জ্বল উষালোকে ছেলেবেলাকার কথা। কাল নুটু চলে গেল এখান থেকে। বড় পশ্চিমে বাতাসটা দিয়েছে কাল। 2 এপ্রিল 1928। আজ গুড ফ্রাইডে। অনেক কাল আগে মনে পড়ে এই দিন বনগাঁ স্কুল থেকে সন্ধেবেলা আমি আর ভরত বাড়ি চলে এসেছিলাম। সেইটাতেই যেন ভরত মারা গেল। কতকালের কথা সেসব, তবু মনে হয় সেদিন। তারপর কত গুড ফ্রাইডে কেটে গেল। কালের চক্রটা ভয়ানক বেগে ঘুরে চলেছে। এইমাত্র হঠাৎ বড় ঝড় এলো। আমি আর গোষ্ঠবাবু আমার ঘরের সামনে বসে আছি। এমন সময় দেখা গেল উত্তর পশ্চিম কোণে ঘন কালো মেঘের পাড়। হাওয়াটা যেন একটু জোর, এমনকি আমরা বলছিলাম, বেশ হাওয়া তো। দেখতে দেখতে মেঘের পাড়টা গুমড়ে উঠল। তারপরই হু হু করে ঝড়টা এলো। সঙ্গে সঙ্গে ধুলো ও দিরার বালির চরের সমস্ত বালি উড়ে আসতে লাগলো। কমে না, এক এক দমকায় আমার ঘরখানা তো কাঁপতে লাগলো। 6 এপ্রিল 1928। আজ খুব বর্ষা ঘনিয়ে এলো ভাগলপুরের দিক থেকে বিকেলটাতে। ছেলেবেলাকার মতো কালবৈশাখী যেন। ঘন কালো মেঘটা ঘুরে গঙ্গার দিক থেকে পৈতির পাহাড়ের দিকে ছড়িয়ে পড়তে লাগলো। কালকের সকালে যে চারধারে পরিখায় বাদামে পাহাড় দেখা যাচ্ছিল, বংশী, জামালপুর সব ঢেকে দিলে। ঘনান্ধকার আকাশের দিকে চেয়ে মনে হলো, এই তো জীবনের সম্পদ। হয়তো 3000 বছর পরে আবার পৃথিবীর বুকে আসব। 3000 বছর আগের 60 বৎসরের প্রতিদিন কি অবদানে সুসময় স্মৃতিতে মণ্ডিত হয়ে গিয়েছিল। কত কালবৈশাখীর মেঘে, কত চোখের হাসিতে, চাঁপা ফুলের গন্ধে, কত দুঃখে, কত গানে, সেসব তখন কি মনে থাকবে? এই একটা একটা দিন জীবনের মণিহারে গাঁথা অপূর্ব সম্পদ। প্রতিদিনের হাসি কান্না, সুখ দুঃখ, বদ্ধতা সব। দূরে হয়তো মায়ের হাতে পোঁতা সজনে গাছে এতদিনে বনের মধ্যে ডাঁটা ধরে আছে। কে জানে, হয়তো কেউ তুলে নিয়ে গিয়েছে, নয়তো নয়। গতির অপূর্ব বিচিত্রতা আমি লক্ষ্য করছি, সে আমার চোখে পড়ছে। বসে আছি, কিন্তু কি বিশাল বেগে চলেছি। 9 এপ্রিল 1928। সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের প্রথম দিনলিপি বা ডায়েরি স্মৃতির রেখার পাঠ আজকের মতো এখানেই শেষ হলো। ধন্যবাদ।